প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের এই ক্লাসে। তো তোমাদের দশম শ্রেণীতে আমি গতদিন দুইটা গুরুত্বপূর্ণ জিনিস পড়িয়েছিলাম। একটি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড লবণ, আর একটি ছিল তোমার খাবার সোডা অর্থাৎ সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের প্রস্তুতি এবং তার ব্যবহার সম্পর্কে একটু পড়েছিলাম। আজকে আসলে এই গৃহস্থালী রসায়নে দুটি গুরুত্বপূর্ণ জিনিস আমি আগেই বলে দিই সৃজনশীল প্রশ্নের পূর্বে। একটি হচ্ছে খাবার সোডা, যেটাকে আমরা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট বলে থাকি, এটি, এবং আরেকটা জিনিস আছে তোমার, সেটা হচ্ছে ইস্ট। এই দুইটাকে ভিত্তি করে আমি একটা সৃজনশীল প্রশ্ন তৈরি করেছি। তো তোমাদেরকে এই সৃজনশীল প্রশ্নও বলা হবে এবং এই দুটির ক্রিয়া, মানে এই যৌগ দুটির ক্রিয়া সম্পর্কেও তোমাদের একটা ধারণা হবে। তো আজকে আমি তোমাদেরকে এই সম্পর্কে একটু জিনিস পড়াবো। একটু প্রথম প্রশ্নটি হচ্ছে, প্রথমেই একটা উদ্দীপক স্ট্যাম্প দেখো। গৃহস্থালী রসায়নে বা গৃহস্থালীর বলতে পারো বা র না দিলে চলে, গৃহস্থালী রসায়নে দুটি গুরুত্বপূর্ণ পদার্থ রয়েছে যাদেরকে দুটি ভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়, যাদের একটির ক্রিয়া, এখানে একটা র হবে, একটির ক্রিয়া উত্তাপে শুরু হয়, অপরটির ক্রিয়া কিন্তু উত্তাপে বন্ধ হয়। আসলে কোন দুটি রাসায়নিক পার্থক্য এখানে ইঙ্গিত করছে? একটা হচ্ছে বেকিং পাউডার, আর একটা হচ্ছে ইস্ট। এই দুটি ক্রিয়াকে মূলত বলা হচ্ছে। যেমন বেকিং পাউডারকে উত্তপ্ত করলে, এটা আমি রাসায়নিক বিক্রিয়া পড়াবো, বেকিং পাউডারকে উত্তপ্ত করলে কি হবে? ওখান থেকে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়ে এটি ক্যাককে ফুলিয়ে দিয়ে উড়ে চলে যায়। অর্থাৎ উত্তপ্ত অবস্থায় বেকিং পাউডারের ক্রিয়া শুরু হয়। উত্তাপ যখন দেবে বেকিং পাউডারের ক্রিয়া শুরু হয়, মানে বেকিং পাউডার রাসায়নিক বিক্রিয়া করবে, এখানে দেখাবো, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, আর এই কার্বন ডাইঅক্সাইডেই তোমার ক্যাককে ফুলিয়ে দিয়ে চলে যাবে। আর ইস্টের ক্ষেত্রে কি হবে? পাউরুটি তৈরি করার সময় পাউরুটি মানে আটার সাথে চিনি বা ময়দার সাথে চিনি, তারপর লবণ বা যা যা প্রয়োজনীয় জিনিস দেওয়ার পর ওটার সাথে ইস্ট মিশিয়ে এটা যে খোপের মধ্যে পাউরুটি তৈরি করা হয়, খোপ করে রাখা হয়, এটা ঠান্ডা অবস্থায় একটু স্যাঁতস্যাঁতে জায়গায় রাখা হয় এবং এটা আস্তে আস্তে ফুলতে থাকে। যখন এটা বেকিং করা হয়, বেকিং করা মানে ইয়ের মধ্যে পাউরুটির যেখানে তৈরি করে, মূলত যেখানে এটা আমাদের এলাকার ভাষায় তন্দুর বলা হয়, ওখানের ভিতর যখন দেয় মানে উত্তপ্ত অবস্থা, মানে বেকিং করতে দেয়। এখন বর্তমানে তো ওইভাবে আর পাউরুটি তৈরি করে না, এখন ইলেকট্রিক শক দিয়ে তৈরি করে। তো এখানে যখন এটা বেকিং করা হবে, মানে উত্তপ্ত করা হবে, তখন দেখা যাবে পাউরুটি ফোলা বন্ধ হয়ে যাবে এবং এটা পাউরুটি ফোলা বন্ধ হয়ে যাবে, মানে ওইখান থেকে কোনো কার্বন ডাইঅক্সাইড আর বেরোবে না, তখন ইস্ট উত্তাপে মরে যাবে। এখানে দুটি কাজ বলা হচ্ছে। একটি হচ্ছে যেমন ইস্টের ক্রিয়া উত্তাপে বন্ধ হয়, এই পরবর্তী দ্বিতীয়টি আসলে হচ্ছে ইস্ট, আর প্রথমটি হচ্ছে মূলত সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, যাকে আমরা তোমার বেকিং পাউডার বলে থাকি। প্রথমটা বেকিং পাউডার। তাহলে আমরা এই দুইটা পদার্থের ক্রিয়ার উপর ভিত্তি করে মূলত আমরা সৃজনশীল প্রশ্নটা করলাম। তো প্রথম প্রশ্নটা হচ্ছে সল্ট হারভেস্টিং কি? আমি আজকে জিনিসটা নতুন করে আর লিখে দিব না, কারণ মাত্র কালকেই পড়িয়েছি। তবুও তোমাদের আমি মুখে একটু করে বলছি যে সমুদ্রের পানি ছোট ছোট কূপে পূর্ণ করে সূর্যের আলোতে শুকিয়ে লবণ তৈরি করার পদ্ধতিকে বলা হবে সল্ট হারভেস্টিং। এবার আমি পড়াই তোমাদেরকে। পলিথিন হলো ইথিলের পলিমার। এটা তার পূর্বের অধ্যায়ের একটা পড়া। আমরা এটা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে ব্যাখ্যা করতে পারি তোমাদেরকে। তোমরা একটু খাতায় লিখে নাও, এটাও পূর্বে পড়ানো জিনিস। পলিথিন হলো ইথিনের পলিমার। তো আমরা একটা রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রকাশ করতে পারি। n সংখ্যক ইথিন, এটা ক্ষয়ের উত্তর।
ইথিন এখানে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থাকবে, 1000 বায়ুমণ্ডলীয় চাপ, 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 1000 অ্যাটমসফিয়ার, 200 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সামান্য অক্সিজেন প্রবাহগুলোর উপস্থিতিতে অসংখ্য ইথিনন পরস্পর যুক্ত হয়ে পলিথিন নামক পলিমার গঠিত হয়। H2 এভাবে H2 দেওয়া যায়, হোল এন্ড, এটা হচ্ছে ইথিন আর এটা হচ্ছে পলিথিন। তাহলে তুমি মেইন কথা হচ্ছে আসলে বিক্রিয়াটি লিখা এখানে এই প্রশ্নের উত্তরে। তো বলতে হবে কি, ইথিন পলিথিন হলো ইথিনের পলিমার। কারণ এবার বলবে ইথিনকে 100 অ্যাটমসফিয়ার চাপে সামান্য অক্সিজেন প্রবাহগুলোর উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করলে অসংখ্য ইথিনের অণু একত্রে যুক্ত হয়ে পলিথিন নামক পলিমার গঠিত হয়। অর্থাৎ এখানে পলিথিন হচ্ছে একটি পলিমার যৌগ আর ইথিন হচ্ছে একটি মনোমার যৌগ, তাই ইথিনকে পলিথিনের পলিমার বলা হয়, পলিথিনকে ইথিনের পলিমার বলা হয়। আমাদের প্রশ্নটা ছিল পলিথিন ইথিনের পলিমার কেন, তাই বলবে যে পলিথিনকে ইথিনের পলিমার বলা হয়। সুন্দর কথা, পূর্বে পড়ানো হয়েছে। আসলে অনুধাবনে কি ধরনের প্রশ্ন হবে সেটা কিন্তু সাধারণভাবে তুমি বুঝতে পারবে না, তবে তোমার যদি বিষয় সম্পর্কে, যে বিষয়টা পড়াচ্ছি আমরা বা যে অংশটা পড়াবো, এটা যত ভালো ধারণা থাকবে, যত সুন্দর মতো পড়ালেখা করবে, তখন সৃজনশীল প্রশ্ন, অনুধাবন প্রশ্ন করলেও তুমি খুব সহজে তার উত্তর দিতে পারবে। তো আমরা যাই হোক ক খ দুটা প্রশ্ন পড়লাম। এবার গ প্রশ্নটি দেখো, আমরা এইটাও গতদিন পড়িয়েছি, তারপর আজকে আমি আবার একটু দেখাচ্ছি। এই প্রশ্নটা হচ্ছে, যে রাসায়নিক পদার্থটি ক্রিয়া উত্তাপে শুরু হয় সেটির প্রস্তুতির মূলনীতি সমীকরণ সহ ব্যাখ্যা করো। তো আমরা এটা একটু দেখাই। এখন গ এর প্রশ্নে, এটা একটি প্রয়োগের প্রশ্ন। প্রথমেই লেখো গৃহস্থালী রসায়নে যে দুটি পদার্থ পদার্থের অ্যাক্টিভ ক্রিয়া, উত্তাপে শুরু হয় তা হলো বেকিং পাউডার। আর অপরটি হলো ইস্ট। আমাদের এখানে অপরটির প্রয়োজন নাই, এখানে বলেছে উদ্দীপকের যে দুটি পদার্থ ব্যবহৃত হয় তার মধ্যে যেটির ক্রিয়া উত্তাপে শুরু হয় তার প্রস্তুতির মূলনীতি। তাহলে গৃহস্থালী রসায়নে যে দুটি পদার্থের একটি ক্রিয়া উত্তাপে শুরু হয় তা হলো বেকিং পাউডার। তাহলে আমরা বেকিং পাউডার কেমন করে প্রস্তুত করব একটু করে দেখো। প্রথমে সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে, এটার উত্তরটা এরকম। তাইলে আমরা বেকিং পাউডারের প্রস্তুতি, বেকিং পাউডারের প্রস্তুতি।
বেকিং পাউডার প্রস্তুতির মূলনীতি এইটুকু লিখে দিতে হবে। তাহলে প্রথম লিখব কি, সোডিয়াম ক্লোরাইডের সম্পৃক্ত দ্রবণে, তোমরা একটু লিখে নাও আমি বলি। আচ্ছা আমি লিখে দিই, NaCl এর সম্পৃক্ত দ্রবণে অ্যামোনিয়া গ্যাস চালনা করে সম্পৃক্ত করা হয়, অর্থাৎ অ্যামোনিয়া সম্পৃক্ত করা হয়, অর্থাৎ অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইন বা অ্যামোনিয়া সম্পৃক্ত সোডিয়াম ক্লোরাইড দ্রবণ প্রস্তুত করা হয়। অ্যামোনিয়া সম্পৃক্ত ব্রাইন বা NaCl দ্রবণ প্রস্তুত করা হয়। প্রথমে এই দ্রবণে কার্বন ডাই অক্সাইড CO2 চালনা করলে নিম্নরূপ বিক্রিয়ায় আমি তোমাদের গতদিন বলেছিলাম বেকিং পাউডার আর বেকিং সোডা, এখানে প্রথম তৈরি হবে বেকিং সোডা, নিম্নরূপ বিক্রিয়ায় বেকিং সোডা প্রস্তুত করা হয়। এবার বেকিং সোডা প্রস্তুতির পর তার সাথে টার্টারিক অ্যাসিড যোগ করলে কি হবে, বেকিং পাউডার উৎপন্ন হবে। তো আমরা প্রথমে বিক্রিয়াটা লিখি, কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, পানি। অর্থাৎ প্রথমে যদিও এখানে সোডিয়াম ক্লোরাইড সম্পৃক্ত জলীয় দ্রবণ, তার মধ্যে অ্যামোনিয়া দ্বারা সম্পৃক্ত করবো, তার মধ্যে কার্বন ডাই অক্সাইড চালনা করবো। তাহলে প্রথমে কার্বন ডাই অক্সাইড অ্যামোনিয়া পানির বিক্রিয়ায় অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হবে। অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট, একটু দেখো তোমরা, NH4C হচ্ছে, এগুলারে বাংলায় লেখা যায় অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট। অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট, আর এগুলো তো কার্বন ডাই অক্সাইড, অ্যামোনিয়া, পানি আমরা জানি। এই অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট ব্রাইন সম্পৃক্ত দ্রবণ অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হবে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে। অর্থাৎ এখানে যে অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট তৈরি হবে সেটি পৃথক করে, তার সাথে পানি থাকে, পানি থেকে পৃথক করে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, অ্যামোনিয়াম হাইড্রোজেন কার্বনেট, সেটির সাথে সোডিয়াম ক্লোরাইড বিক্রিয়া করলে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট উৎপন্ন হবে। এটা সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটে হচ্ছে বেকিং সোডা, এটাই খাওয়া সোডা। একসময় মানুষ কি করতো, মানুষের গ্যাস্ট্রিকের সমস্যা হলে বা খাওয়ার পরে কোনো গ্যাস ফর্ম করলে এরকম দিয়ে চিমটি এই খাবার সোডা খেলে তোমার এটা স্বাভাবিক হয়ে যেত এবং মানুষ নিজেই নিজের ডাক্তারি করতো। তো এই বিষয়গুলো কিন্তু এখন আর হচ্ছে না, এইভাবে কেউ মানুষ খাবার সোডা খায় না সাধারণভাবে। তো যাই হোক, এখন উৎপন্ন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে, তোমরা আমার সাথে একটু লিখো, উৎপন্ন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে
টার্টারিক অ্যাসিড যোগ করে বেকিং পাউডার প্রস্তুত করা হয়। এরপর একটা লাইন লিখতে হবে, কিন্তু আমি বলে দিচ্ছি, উৎপন্ন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে, এইখানে লিখো উৎপন্ন সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে টার্টারিক অ্যাসিড, আমি সংকেতটা কালকে লিখে দিয়েছিলাম, আজকে আবার পড়াবো। টার্টারিক অ্যাসিড যোগ করে বেকিং পাউডার প্রস্তুত করা হয়। এটাই হলো, অর্থাৎ যে রাসায়নিক পদার্থটির ক্রিয়া উত্তাপে শুরু হয় তার প্রস্তুতির মূলনীতি। আমি সমীকরণ সহ দেখালাম, আশা করি তোমরা সবাই বুঝলে। আর এই জিনিসটাই গতদিন আমি পড়িয়েছিলাম, তো আমি এখন নতুন করে পড়াচ্ছি না। এখন আমরা পড়াবো উচ্চতর দক্ষতার প্রশ্নটি। আমি একটু তোমাদের কাছ থেকে সময় নিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, একটু খেয়াল করো, আমাদের ঘরের প্রশ্নটি ছিল এই দুইটি পদার্থের, মানে পদার্থ, একটা হচ্ছে কেক প্রস্তুতিতে আর একটি পাউরুটি প্রস্তুতিতে, এই দুইটি পদার্থ কিভাবে মানে কাজ করে বা কিভাবে তাদের ক্রিয়া কৌশলের ব্যাখ্যা। তো প্রথমেই আমরা লিখব উদ্দীপক হতে কি পেলাম। উদ্দীপক মতে একটু সংক্ষিপ্ত করে লিখব। উদ্দীপক মতে পদার্থ দুটি হলো বেকিং পাউডার ও ইস্ট। তুমি এটা সরাসরি লিখে দিলে হবে, অথবা যদি আরো সুন্দর করে লিখতে চাও বলবে যে এই কথাটি আমি প্রয়োগের প্রশ্ন লিখেছি, আর ডিটেলস বলছি না। গৃহস্থলী রসায়নের যে দুটি গুরুত্বপূর্ণ রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়, যাদের প্রথমটি ক্রিয়া উত্তাপে শুরু হয় সেটি হচ্ছে বেকিং পাউডার, আর যেটির ক্রিয়া উত্তাপে বন্ধ হয় সেটি হলো ইস্ট, এভাবে বলা যায়। বা আমি যদি সরাসরি বলে দিই, উদ্দীপক মতে পদার্থ দুটি হলো বেকিং পাউডার ও ইস্ট, যাদের ক্রিয়া কৌশল, এইভাবে বলে দিলে হবে, যাদের ক্রিয়া কৌশল নিম্নরূপ। একটু শোনো, তোমাদেরকে আমি এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল প্রশ্ন, এবং এটা অতি সহজ একটা প্রশ্ন, কিন্তু আমি তোমাদের কথাটা বলেই দিই। আমি তোমাদের পর্যায়ে যে সমস্ত প্রশ্ন বিগত বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন হিসেবে দিয়েছে, অনেকগুলি প্রশ্ন বিভিন্ন বোর্ডে দেখলাম, কিন্তু কোনো প্রশ্নে এই ধরনের একটা সৃজনশীল প্রশ্ন আসেনি। সেই জন্য, যেহেতু আসেনি, সেই জন্য বেশি ইম্পর্টেন্ট। কারণ সৃজনশীল প্রশ্ন একবার শুরু হলে, একবার যদি পরীক্ষায় দেয়, সেই সৃজনশীল প্রশ্ন দ্বিতীয়বার আসার সুযোগ নেই। সেই জন্য এই প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ। তো প্রথমেই দেখি, আমরা একটু বলি কেক প্রস্তুতিতে বেকিং পাউডারের ক্রিয়া কৌশল। প্রথম দেখো, এই যে আমরা যে বেকিং পাউডার বলি, বেকিং পাউডার উত্তাপে, এই দেখো সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট হচ্ছে বেকিং সোডা, তার সাথে এটার নাম টার্টারিক অ্যাসিড। এই সোডিয়াম হাইড্রোজেন কার্বনেটের সাথে টার্টারিক অ্যাসিড মিশালে, দেখো একটু করে ব্যাপারটা ব্যাখ্যা বলি। অ্যাসিড মূলকে যে COOH, প্রকৃতপক্ষে এখানেও একটা অ্যাসিড ক্ষার বিক্রিয়া, এটা প্রকৃতপক্ষে একটা ক্ষার, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। অর্থাৎ এটার
এটার সাথে এটা অম্ল, টার্টারিক অ্যাসিড, এটা ক্ষার, অম্ল ক্ষারকের বিক্রিয়ায় এখানেও লবণ এবং পানি উৎপন্ন হলো, সাথে কার্বন ডাইঅক্সাইড বের হলো। তো আসলে এখানে সোডিয়াম অ্যাসিড মূলকের হাইড্রোজেন দুটি প্রতিস্থাপন করে সোডিয়াম টার্টারেটে রূপান্তরিত হলো এবং কার্বন ডাইঅক্সাইডও পানিতে রূপান্তরিত। এখন কার্বন ডাইঅক্সাইড কেন হলো? কারণ এখানে যে বাইকার্বনেট ছিল, কার্বনের মূলকযুক্ত কোনো যৌগ থাকলে সেটি কি হয়? সেটি উত্তাপে বিয়োজিত হয়ে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়। তো এখানে প্রকৃত কথা হচ্ছে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের বিক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড বের হয়, এই কথাকে আমি তোমাদের মুখে বলছি, তোমরা এই জায়গায়, এই যে কেক প্রস্তুতিতে বেকিং পাউডারের ক্রিয়া কৌশলের এই জায়গার মধ্যে লিখতে পারো, অথবা আমি একটা আন্ডারলাইন করে দিলাম, এই যে একটা দাগ দিলাম, বিক্রিয়ার পরে লিখবে। কথাটা বলতে হবে কি, যে বেকিং পাউডার উত্তাপে, বেকিং পাউডার উত্তাপে কি করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, সোডিয়াম টার্টারেট এবং পানি হয়। এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কেক প্রস্তুতির সময় যে বেকিং পাউডার ব্যবহার করে কেক প্রস্তুত করে যদি ওভেনে দেওয়া হয়, তখন এখানে কথায় বলবা যে কেক প্রস্তুত করে তার বেকিং পাউডার মিশিয়ে কেক প্রস্তুত করে বেকিং করলে, তখন এই বেকিং পাউডারের সাথে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম টার্টারেট কার্বন ডাইঅক্সাইড ও পানি উৎপন্ন, জলীয় বাষ্প উৎপন্ন হয়। উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কি করে কেককে ফুলিয়ে দিয়ে উড়ে চলে যায়। এটাই হলো বেকিং পাউডারের ক্রিয়া। প্রিয় ছাত্রছাত্রী, বেকিং পাউডারের ক্রিয়া কৌশল হবে কেক প্রস্তুতির সময় বেকিং পাউডার দিয়ে তোমার কেককে প্রস্তুত করা হবে প্রথম করে, এটা যখন ওভেনে দেওয়া হবে, ওভেনে এই বেকিং পাউডারের ক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, এই কথাটি এখানে লিখতে হবে, বিক্রিয়া শেষে লিখতে হবে, অথবা এখানে লিখলে হবে যে বেকিং পাউডারের ক্রিয়ায় উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কেককে ফুলিয়ে দিয়ে উড়ে চলে যাবে। অর্থাৎ এটাই হলো বেকিং পাউডারের ক্রিয়া কৌশল। মানে কি, আবার আমি একটু করে বলি, কেক প্রস্তুত করার সময় যে বেকিং পাউডার ব্যবহার করা হবে, অতি সংক্ষিপ্তভাবে ব্যবহার বললে হবে যে কেক প্রস্তুতির সময় যে বেকিং পাউডার ব্যবহার করা হবে, বেকিং পাউডার উত্তাপে, অর্থাৎ এখানে মূলত বেকিং পাউডারের সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট এবং টার্টারিক অ্যাসিডের বিক্রিয়ায় সোডিয়াম টার্টারেট ও কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। এই উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড, এটা জি, আসলে এটা জলীয় বাষ্পই, উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড কি করবে, কেককে ফুলিয়ে উড়ে চলে যাবে। এটা হচ্ছে তোমার বেকিং পাউডারের ক্রিয়া কৌশল। এর পরবর্তীতে আসি আমি পাউরুটি প্রস্তুতিতে ইস্টের ক্রিয়া, ইস্ট কিভাবে পাউরুটি প্রস্তুতি ব্যবহৃত হয়। এবার বলি, পাউরুটি মানে ময়দার দলা তৈরি করবে, চিনি ময়দা এগুলো মিশিয়ে তার সাথে কিছু ইস্ট যোগ করবে। ইস্ট যোগ করে পাউরুটি তৈরি করার যে মানে যে খোপ বা যা যেভাবে তৈরি করা হয় বর্তমানে, সেভাবে একটু স্যাঁতসেঁতে জায়গায় রাখা হবে। ওইখানে পাউরুটি ফুলতে থাকবে। ওখানে কাজটা কি, ইস্টের সমাজ শোষণ প্রক্রিয়া, এই যে বিক্রিয়াটা লিখতে হবে, ইস্টের সমাজ শোষণ প্রক্রিয়ায়, অর্থাৎ ইস্টের সমাজ শোষণ প্রক্রিয়া মানে ইস্টের, এই যে ইস্ট থেকে এটা এই সংখ্যাটা C6H12O6 প্লাস অক্সিজেন, ইস্টের সমাজ শোষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। এখানে ইস্টের সমাজ শোষণ প্রক্রিয়ায় বা সমাজ শোষণের কারণে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, যা পাউরুটিকে ফুলাতে সাহায্য করবে। পাউরুটি কিন্তু ঠান্ডা অবস্থায় পাউরুটি ফুলতে থাকবে। এবার একটা নির্দিষ্ট পরিমাণ ফোলার পর যখন আমরা বুঝবো যে পাউরুটি ফোলা হয়েছে, এরপর এই পাউরুটিগুলোকে ওই যে খোপ সহ ওভেনে দেওয়া হবে। এবার ওভেনে দিলে ওভেন তো উত্তপ্ত অবস্থা, উত্তাপে তখন ইস্ট মারা যাবে, ইস্ট মারা গেলে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন বন্ধ হবে। এই জন্য বলা হয়েছে, এখানে দেখো, একটির ক্রিয়া উত্তাপে বন্ধ হয়, একটি ক্রিয়া উত্তাপে শুধু, অপরটি ক্রিয়া উত্তাপে বন্ধ হয়। তাহলে উত্তাপে বন্ধ হবে কার ক্রিয়া, ইস্টের ক্রিয়া। তাহলে সবার শেষে আমরা বলবো উদ্দীপক মতে, এই যে বেকিং পাউডারের ক্রিয়া উত্তাপে শুরু হয় আর এই ইস্টের ক্রিয়া উত্তাপে বন্ধ হয়।
কথাটা বুঝাতে পারলাম? প্রিয় ছাত্রছাত্রী, তোমরা আবার একটু লক্ষ্য করো, এখানে জাস্ট একটা লাইনে লিখতে হবে। অর্থাৎ উদ্দীপক মতে এখানে যে যা বিশ্লেষণ করলাম, আমরা বিশ্লেষণ করার পরে সবার শেষে একটা লাইনে বলতে হবে যে বেকিং পাউডারের ক্রিয়া উত্তাপে শুরু হয়, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড উৎপাদন শুরু হয়, সেই কার্বন ডাইঅক্সাইড কাককে ফুলিয়ে দিয়ে চলে যায়, কিন্তু ইস্টের ক্রিয়া উত্তাপে বন্ধ হয়, উত্তাপে বন্ধ হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপাদন বন্ধ করে দেয়। এটাই হলো আমাদের মূল উচ্চতর দক্ষতার মূল প্রশ্নটি ছিল। তো প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে আজকে এখানে শেষ করলাম। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আগামী দিন আরেকটা নতুন কিছু নিয়ে আসবো। তো এই পর্যন্তই তোমরা থাকো। আশা করি সকলে ভালো আছো। আমি আজকে তোমাদের পাঠ এখানে শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ।